বিশ্বের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলা হতো যে রকেটে আসুক আয়রন ডোম সেটিকে মাঝপথেই ধ্বংস করে ফেলবে, কিন্তু সেই ডোম ভেদ করে ইরানি মিসাইল আশ্রয় পড়ল তেল আবিবের সামরিক সদর দপ্তরে, মোসাদের ঘাঁটিতে, এমনকি সাধারণ মানুষের বাড়িতেও। প্রশ্ন একটাই, আয়রন ডোম কি আর আগের মতো শক্তিশালী নেই, নাকি ইরান পাল্টে দিয়েছে যুদ্ধের গেম প্ল্যান? রিপোর্ট থেকে জানা যায় সম্প্রতি ইরান দাবি করেছে তারা 400-রও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল সাথে শত শত ড্রোন ছুড়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অকার্যকর করে দিয়েছে। তাদের লক্ষ্য ছিল মোসাদের অপারেশন সেন্টার, সামরিক গোয়েন্দা ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। ইসরায়েল বলছে তারা 85 থেকে 90% সফলতা পেয়েছে, কিন্তু অবশিষ্ট মিসাইলগুলো সেগুলি কি প্রমাণ করছে যে আয়রন ডোম একাই আর যথেষ্ট নয়? চলুন বিশ্লেষণ করি। 1. ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কি? আয়রন ডোম শুধু একটি অংশ, এটি নিচু পাল্লার রকেট থামানোর জন্য তৈরি। এর উপর রয়েছে অ্যারো 2, অ্যারো 3 ও ডেভিড স্লিং, যা ব্যালিস্টিক ও মাঝারি পাল্লার মিসাইল আটকানোর জন্য কাজ করে। রয়েছে হাই অ্যাটিটিউড টার্মিনাল সিস্টেম। 3. ড্রোনের জন্য আছে এয়ার টু এয়ার মিসাইল। প্রতিটি স্তরের কাজ আলাদা, লক্ষ্য আলাদা। প্রতিরক্ষা ব্যবস্থার মূল 3 অংশ: রাডার, কমান্ড সেন্টার ও ইন্টারসেপ্টর। শত্রুর মিসাইল শনাক্ত করে সেটিকে মাঝপথে ধ্বংস করার জন্য পাঠানো হয় ইন্টারসেপ্টর। তবে প্রতিটি টার্গেট সাধারণত 2টি ইন্টারসেপ্টর ছোড়া হয়, যা মজুদ দ্রুত শেষ করে ফেলে। 2. তাহলে আয়রন ডোম কিভাবে ব্যর্থ হলো? প্রথম কারণ, ওভারলোড। ইরান একসাথে ছুড়েছে শত শত ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল। একসময় সিস্টেম ওভারলোড হয়ে যায়, রাডার সবকিছু শনাক্ত করতে পারে না, ইন্টারসেপ্টর পুড়িয়ে যায়। বিশেষজ্ঞদের মতে প্রতিটি আক্রমণ নয়, বরং আক্রমণের ঘনত্বই প্রতিরক্ষার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। দ্বিতীয় কারণ, হাইপারসোনিক মিসাইল। ইরানের ফাতেহ 2 হাইপারসোনিক মিসাইল গতিপথ পরিবর্তন করতে পারে এটি, এবং এত দ্রুত পৌঁছে যায় যে রাডার প্রতিক্রিয়া দেখানোর আগেই সেটা লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এসব ক্ষেপণাস্ত্র অনেকটাই অদৃশ্য ঘাতকের মতো। তৃতীয় কারণ, ক্রুজ মিসাইলের নিচু ফ্লাইট। হবিজে নামক ইরানি ক্রুজ মিসাইল একদম নিচ দিয়ে উড়ে রাডারের চোখ ফাঁকি দিতে পারে, ফলে ডোমের কার্যকারিতা কমে যায়। এর আগে গাজা বা হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে এমন প্রযুক্তি তেমন ব্যবহার হয়নি। চতুর্থ কারণ, ডেকয় ও রাডার জ্যামিং। ইরান ভুয়া লক্ষ্যবস্তু পাঠিয়ে আয়রন ডোমকে বিভ্রান্ত করেছে। অনেক ইন্টারসেপ্টর এসব ফাঁদে পড়ে অপচয় হয়েছে। কিছু মিসাইলে জ্যামার প্রযুক্তি ছিল, যার ফলে রাডার ভেবেছে সেগুলো কোনো টার্গেট নয়। এসবই প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করতে যথেষ্ট। 3. তাহলে এখন কি দাঁড়ালো? বিশেষজ্ঞ গ্যালোপোলাস বলেছেন এটা ক্লাসিক অবসন্নতার যুদ্ধ। কতক্ষণ কারটা আগে ক্লান্ত হয়। ইসরায়েল হয়তো ক্ষেপণাস্ত্র থামাতে পারছে, কিন্তু সেটা অনির্দিষ্টকালের জন্য সম্ভব নয়। প্রতিটি ইন্টারসেপ্টরের মূল্য কয়েক লাখ ডলার, যেখানে ইরানি ক্ষেপণাস্ত্র অনেক সস্তা। ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের লঞ্চ প্যাড ধ্বংস করতে চাইছে, কিন্তু 1700 কিলোমিটার দূরত্বে গিয়ে এয়ার স্ট্রাইক চালানো খুব সহজ নয়। ফলে প্রশ্ন উঠছে, ইরান কি এই অবসন্নতার লড়াইয়ে জিতবে? 4. এর ভবিষ্যৎ কি? বিশ্বের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ কেবল গোলাবারুদের নয়, এটা হচ্ছে প্রযুক্তি বনাম প্রযুক্তির লড়াই। একদিকে স্টার্টআপ রাষ্ট্র ইসরায়েল, যারা সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার গর্ব করে। অন্যদিকে ইরান, যারা বুদ্ধিদীপ্তভাবে প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করে আঘাত করে। দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ মানেই মধ্যপ্রাচ্য জুড়ে আগুন, তেলের বাজারের তাণ্ডব এবং বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে। এখন দেখার বিষয়, এই প্রযুক্তির প্রতিযোগিতা কোথায় গিয়ে থামে, আর কে আগে চোখের ফাতা ফেলে। আয়রন ডোম ভেদ করার মানে কেবল একটি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হওয়া নয়, এটি ইঙ্গিত দেয় যে যুদ্ধ এখন কৌশলের, প্রযুক্তির এবং মানসিক ধৈর্যের। যেখানে প্রতিপক্ষ বড় নয়, বরং বুদ্ধিমান কে, সেটাই বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর আমরা সবাই খুঁজছি, প্রতিটি ক্ষেপণাস্ত্রের শব্দে শব্দে। পাঠক, এই ব্যাপারে আপনার মতামত কি? কমেন্টে জানান। আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করুন। আমরা ফিরে আসব এরকম আরও এক্সক্লুসিভ বিশ্লেষণ নিয়ে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।